হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়িতে বাজে 8:33, মানে প্রায় 8:30 পেরিয়ে গেছে। তো আমার সমস্ত কাজ বলতে ব্রাশ করা, ঘরগুলো মোছা হয়েছে। এখন কাপড়গুলো কাচা ধোয়া করবো। তো কাল রাত থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এখনও দেখো বৃষ্টি হচ্ছে। তো এখানে তো কাঁচা ধোয়া করতে পারবো না, তো আমাকে বাথরুমে কাঁচা ধোয়া করতে হবে। চলো তাড়াতাড়ি কাপড়গুলো কাঁচা ধোয়া করে নিজে স্নান করে নিই। কাল রাত 12:30টার পর থেকে আমাদের এদিকে এত বৃষ্টি পড়ছে, মনে হয় একটুও বৃষ্টি সারা রাত থামেনি। কারণ কালকে সারা রাত আমার ঘুম হয়নি বলে ভালোভাবে বুঝতে পেরেছি সারা রাত ঠিক কতক্ষণ বৃষ্টি পড়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখছি সেই পরিমাণে বৃষ্টি পড়ছে। তো ঘুম থেকে উঠে আমার ব্রাশ করা আর নিচের রুমগুলো মোছা হয়ে গেছে। আর সোনা মায়ের কাপড় চোপড়গুলো কাঁচা ধোয়ার জন্য কলপাড়ে যাচ্ছিলাম। ভাবলাম যদি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে তাতেও তোমার কাপড় চোপড়গুলো কাঁচা ধোয়া করে নেব, কারণ আমি তো একটু পরে স্নান করব। তবে দেখছিলাম যে না, ভালোই বৃষ্টি পড়ছিল। আর ওই বৃষ্টির মধ্যে যদি আমি এই কাপড়গুলো কাঁচা ধোয়া করি তাহলে আমি পুরো ভিজে যাব। আর কিছুদিন আগে তো হঠাৎ করে শরীর খারাপ হয়েছিল, মানে ওই সর্দি কাশি। তো যার কারণে আর রিস্ক না নিয়ে সোজা বাথরুমে চলে এসেছি। বাথরুমের মধ্যে প্রথমে আগে কাপড় চোপড়গুলো কাঁচা ধোয়া করে নিলাম। আর আমার যেহেতু প্রথম থেকে, মানে সোনামা যখন থেকে হয়েছে তখন থেকে তো কলপাড়েই সমস্ত কাজবাজ করা অভ্যাস। তো এই বাথরুমের মধ্যে করতে জানো তো একদমই ভালো লাগে না, কারণ যেই জিনিসটা অভ্যাস তোমার থাকবে আর সেই জিনিসটা যদি না হয় দেখবে ভালো লাগে না। যাই হোক, ওইদিকে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এখন ভালো করে ধোয়াও হয়ে গেছে। বালতিটার মধ্যে রেখে দিলাম। চলো এখন বালতিটা বাইরে রেখে আসি, আর সেই সময়টাতে আমি স্নান করে নিই। বাথরুমটা যেহেতু আমাদের খুব একটা বড় নয়, মানে ঠিকঠাক খুব একটা বড় নয়, তো যার কারণে বালতিটা বাইরেই রেখে দিলাম। আর তারপরে দেখো আমার স্নান করাও হয়ে গেছে। আর স্নান করার পর সোনামায়ের খাওয়ানো, ওর যা যা রুটিন থাকে সে সমস্ত কিছু হয়ে যাবার পর এখন আমি ছাদে চলে এসেছি জামা প্যান্টগুলো মেলে দেওয়ার জন্য। বৃষ্টিটা একটু থামিয়েছে, তো ছাদে আসতে ভয় পাচ্ছিলাম যে যদি আবার বৃষ্টি নামিয়ে দেয় তাহলে আবার আমাকে সে দৌড়ে দৌড়ে ছাদে এসে সমস্ত কাপড়গুলো নিয়ে যেতে হবে। তবে ভাবলাম ঠিক আছে, একটু রিস্ক নিয়েই নিই, যদি আবার বৃষ্টি পড়ে তখন না হয় আবার উপরে এসে জামা প্যান্টগুলো নিয়ে যাব। কিন্তু যেহেতু হাওয়া দিচ্ছে তাই ভাবলাম যতটুকু আর কি বৃষ্টি না হয় সেই সময় যদি হাওয়ার মধ্যে কাপড় চোপড়গুলো শুকিয়ে যায় তাহলে আমার অনেকটাই সুবিধা হবে। তাই রিস্ক নিয়ে দেখো সমস্ত কাপড় চোপড়গুলো ছাদে মেলে দিয়ে গেলাম। একজন বোনু কমেন্ট করেছে, তোমার মেয়ে যখন ঘুমায় কোলে নিয়ে ব্রেস্ট মিল্ক করতে করতে ঘুমায় না বিছানায় নিয়ে ব্রেস্ট মিল্ক করতে করতে ঘুমায়? দেখো, যখন আমি সোনামাকে ঘুম পাড়াই তখন ওকে বসিয়ে ব্রেস্ট মিল্ক করাই। আর সেই সময় ওকে দোল খাওয়াতে খাওয়াতে, মানে পায়ের মধ্যে বসে একটা হাত ওকে হয় পাছুর মধ্যে রেখে থাপড়াই, মানে একদমই আস্তে আস্তে বাচ্চাদেরকে যেভাবে আর কি ঘুম পাড়ায়। আর না হয় ওর মাথার মধ্যে সুরসুরি দিই, আর একদিকে দোল খাওয়াই আর একদিকেও ব্রেস্ট মিল্ক খাই। তো এইভাবে ওর প্রথমে ঘুমটা যখন হয়ে যায় আর যখন আমি বুঝতে পারি ওর ঘুমটা বেশ গভীরে চলে গেছে, তখন ওকে বিছানার মধ্যে শুয়ে দিই। আর শুয়ে শুয়ে ওকে ব্রেস্ট মিল্ক খাওয়াই আর কি, মানে ও ফিডিং করে। তো ফিডিং করতে করতে যখন ওর ঘুমটা একেবারে গভীরে চলে যায় তখন আর ফিডিং করে না, তখন অটোমেটিক ও ব্রেস্ট মিল্কটাকে ছেড়ে দেয়। তো এইভাবে ওকে আমি ঘুম পাড়াই। আর যখন একদমই ঘুমোতে চায় না, খুবই জ্বালাতন করে, তখন ওকে আমার পিঠের মধ্যে রাখি আর পিঠের মধ্যে থাপড়াই থাপড়ে আর কি, যেভাবে আর কি বাচ্চাদেরকে ঘুম পাড়ায় চাপ্পড় মেরে মেরে, একদমই আলতো সরে ওকে পিঠের মধ্যে থাপ্পড় মেরে মেরে ঘুম পাড়ায়। আর তাতেও যদি না ঘুমোতে চাই তখন ওকে কোলের মধ্যে রেখে ফিডিং করাতে করাতে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুম পাড়ায়। তো ও আমাকে ঘুমের মধ্যে খুব একটা জ্বালাতন করে না, শুধুমাত্র রাত্রেবেলায় ছাড়া সকালে বলো দুপুরে বলো মোটামুটি ঘুমিয়ে যায় যখনই আর কি ওকে ঘুম পাড়ায়। আসলে আমি তো মা, আমি জানি কখন ওর ঘুম পায় আর সেই মতো করে ওকে আমি ঘুমটা পাড়াই। তা আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এইদিকে দেখো ঘড়ির কাঁটায় যেহেতু বেজে গেছে তোমার ওই 10টার মতো, তাই সমস্ত রেডি করে নিলাম, মানে সোনামাকে ঘুম পাড়াবো। তো প্রথমে আগে এসে ওর বিছানাটা রেডি করে নিয়েছিলাম আর দরজা জানলাগুলো লাগিয়ে দিলাম। সোনামা যেহেতু ওর পিসিমণির কাছে গিয়েছিল তাই পিসিমণির কাছে চলে গেলাম ওকে নিয়ে আসতে। চলো সোনামাকে এবার নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিই আর সোনামা তাকে আমার ঘুমোক। আর প্রত্যেক দিন সকালে 10টা থেকে 10:30টার মধ্যে সোনামাকে ঘুম পাড়িয়ে দিই, যদি ও সকালে ঘুম থেকে ওই 7:30 8টার মধ্যে ওঠে।
কারণ যদি ও 9টার মধ্যে ওঠে তাহলে কি করে ও 10টার সময় ঘুমোবে। তো যাই হোক, সোনামাকে তো তেল মালিশ করে দিয়েছিলাম, আর এখন বাকি আছে শুধু ফলের রসটা খাওয়া। চলো এখন ফলের রসটা খাইয়ে দিই। আর ফলের রসটা খাইয়েই কিন্তু সোনামাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপর চলে গিয়েছিলাম সকালের জলখাবার খেতে। আর জলখাবার খাওয়ার পর কলপারে অনেকগুলো বাসনপত্র ছিল, যেগুলো সমস্তটাই মাজা ধোয়া আমার হয়ে গেছে। আর এই ঝুড়িটার মধ্যে এখন সমস্ত বাসনগুলো রেখে দিলাম। আর সোনামাকে ঘুম যেই আমি পাড়াই, মানে ঘুম পাড়ানো যখনই ধরো ওর হয়ে যায়, তারপরেই আমি খাবার খেয়ে নিই। কারণ কখন আবার উঠে যাবে বলা তো যায় না, ছোট বাচ্চা, ওর ঘুমের তো সঠিক সময় নেই। কোনো দিন 1 ঘন্টা ঘুমোয়, কোনো দিন 2 ঘন্টা, আবার কোনো দিন 10 মিনিট। তাই যখনই ওকে ঘুম পাড়ানো আমার হয়ে যায়, তারপরেই সকালের খাবারটা খেয়ে নিই। আর তারপর টুকটুক করে ও যতক্ষণ ঘুমোয় ততক্ষণ আমি আমার কাজগুলোকে গুছিয়ে নিই। তো এদিকে দেখো বাসনপত্রগুলো আমার ধোয়া হয়ে গেছে, তো ওই ধাড়িটার মধ্যেই রেখে দিয়ে গেলাম। একটা সংসারকে গুছিয়ে রাখতে গেলে পরিবারের সকল সদস্যদেরকে সমানভাবেই চেষ্টা করতে হবে। আসলে কি বলতো, আমার বাড়ির পাশে একটা দিদি ভাড়াতে এসেছে। তো সেই দিদির না একটা 9 মাসের ছোট্ট বেবি গার্ল আছে। তো তাকে আর কি দেখছিলাম কিভাবে সবটা একা হাতে করে। আমাদের বাড়িতেও ছোট্ট একটা বেবি থাকলেও কিন্তু আমরা পরিবারের যতজন সদস্য আছি সবাই মিলেই কিন্তু বাড়ির কাজ বলো প্লাস সোনামাকে দেখা সবটাই করি। তবে সেই দিদিটাকে দেখছিলাম একা হাতে কাজ করা, সময় মতো স্বামীর খাবার তৈরি করা, এমনকি ওই ছোট্ট বেবিটার খাবার তৈরি করা আর তাকে দেখা। সত্যি জানি না তারা কিভাবে করে। আমরা সবাই মিলে করছি, তবুও ক্লান্ত হয়ে পড়ি। আর সেই দিদিটার কথা ভাবছিলাম যে তার যদি ক্লান্তি ভাবও লাগে, তাও কিন্তু সে তার বেবিকে কাউকে দিতে পারবে না। যতই হোক ভাড়া বাড়িতে এসেছে, এখানে তো সেভাবে কাউকে চেনে না। আর যাই হোক, সেটাই আর কি ভাবছিলাম যে কতই না কষ্ট হয় যারা একা হাতেই সবটা সামলায়। আর যাদের সাথে পরিবারের সকলে থাকে তারা তো বুঝতেই পারে না কিভাবে মানুষ করছে। তবে হ্যাঁ, কষ্ট কিন্তু সমান থাকে। তো যাই হোক, এইদিকে দেখো আজকে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খুব ইচ্ছে করছিল মটন খাবার, তাই কালকে রাতেই বলে গিয়েছিল যেন মটন হয়। তো যাই হোক, সকালে ভাতটা নামিয়ে দিয়েছিলাম। আর সেভাবে কিছুই হবে না, কারণ আমাদের বাড়িতে যখনই যে কোনো মাংসই হোক না কেন, আলু সেদ্ধ আর মাংসর সাথে একটা করে আলু দিয়ে দেয় আর ভাত। আসলে মাংসর সাথে সবজি খেতে একদমই ভালো লাগে না, তাই ওইদিকে ভাতের সাথে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো আলু সেদ্ধটা আমার শাশুড়ি মা মাখিয়ে নিয়েছে, আর এখন মাংসটা ম্যারিনেট করছে সমস্ত রকমের এখানে যা যা আর কি দেওয়ার, আদা রসুন টমেটো লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে, আর ওই হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিট মশলা সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছে। চলো ওইদিকে যাকে শাশুড়ি মা মাংস রান্না করছে তাকে আমি সোনামাকে নিয়ে চলে এসেছি খাবার খাওয়াতে, কারণ এখন ঘড়ির কাঁটায় ওই 12টা 10-15 মতো বেজে গেছে। তো সোনামাকে এখন আমি খাইয়ে দেবো, ব্যালকনিতে নিয়ে চলে এসেছি। সোনামাকে নিয়ে সোজা চলে এসেছি এখন ব্যালকনিতে। এই যে স্নান করা হয়ে গেছে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রাস্তাঘাটে। তোর খাবারটা নিয়ে চলে এসেছি, এখন ওকে খাইয়ে দেবো। চলো, এখানে যদি একটু খেয়ে নেয়, কারণ রাস্তাঘাটে কুকুর ছাগল দেখতে পাই। হ্যাঁ শোনা, চলো খাওয়াবো। চলো সোনামাকে খাইয়ে দিই, আনন্দ দেখো। সোনামাকে নিজের ঘরে খাওয়ালে জানো তো ও একদমই খেতে চায় না, এইদিকে সেদিকে চারিদিকে আমাকে ঘুরিয়ে বেড়ায়। তবে আজকে ভেবে রেখেছি ওকে ব্যালকনিতে খাওয়াবো। তার কারণ হচ্ছে এইখানে রাস্তাঘাটে যে লোকজন যাচ্ছে, গরু ছাগল কুকুর সমস্তটাই দেখতে পাচ্ছে, আর কতটাও খুশি হয়েছে দেখো। আর ওকে একটা ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি। অনেকেই ভাবতে পারো কেন পরেছি, আসলে তোমরা তো জানোই আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ছাই কালি। আর ব্যালকনিটা যেহেতু আমাদের বাড়ির বাইরে, বাইরে বলতে ধরো রাস্তার সাইডে, তো এখানে না প্রচণ্ড পরিমাণে ছাই আসে। তো যার কারণে একটা ওকে ফুল প্যান্ট পরে দিয়েছি, যদি ও হামা দেয় তাহলে গোটায় লেগে যাবে বলে। পরে নাহলে আমি হাত পাগুলো ধুয়ে দিতে পারবো, তবে ওর পুরো পা যদি ধোয় তাহলে সে আবার স্নান করানোই হয়ে যাবে। তাই আর কি ওকে ফুল প্যান্টটা পরিয়ে দিয়েছি। তবে একটা জিনিস কি বলতো, ব্যালকনিতে যে খাওয়ালাম আমার সুবিধাই হয়েছে, কারণ ও খাবারটা খেয়ে নিয়েছে। আর রাস্তার ধারেই মানে আমাদের বাড়ির পাশটাতে কুকুর বসেছিল, তো যেগুলো দেখেও খুবই খুশি হয়েছিল। তো যাই হোক, ওইদিকে সোনামাকে খাইয়ে দিয়েছি, তারপরে আমিও খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই থালাতেই বসে গেছিলাম, নাহলে আবার অনেকে ভাববে থালাটা এঁঠো কেন। খাওয়া দাওয়া করার পর বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, ঘুম একদমই হয়নি, কারণ ওই যে সোনামা উঠে যাবে করে আমার আর ঘুমটা হয়নি। তারপরে সোনামা চলে গেছে তার ছর্দি ভাইয়ের সাথে বেরু করতে, আর আমি চলে এসেছি সন্ধে দিতে।
কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি, সন্ধেটা না তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাচ্ছে। তো এখন আমার সন্ধে দেওয়া হয়ে গেল, চলো এখন নিচে যাব। আর নিচে গিয়ে দেখি সোনামা চলে এসেছে। চলো তোমাদের সাথে প্রথমে একবার আমার ঠাকুর ঘরটাকে শেয়ার করি। অনেকেই হয়তো দেখেছো, আবার অনেকেই হয়তো দেখোনি, তাই ভাবলাম তোমাদের সাথে একবার আমার ঠাকুর ঘরটা শেয়ার করে নিই। এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো আমি ভিডিও এডিট করে নিচে যখন যাচ্ছিলাম তখন দেখি সোনামা চলে এসেছে। আর ও জানে এই সময়টাতে ওর মা আর কি ছাদে থাকে ওপরে। তো দেখো সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে আসছে। আর ও এতটাই বুঝতে শিখেছে, ওকে যদি জিজ্ঞেস করা হয় তোর মা কোথায় আছে, ও কিন্তু সোজা ওর মায়ের রুমে চলে যায়। যাই হোক, মেয়েটা আমার আস্তে আস্তে বড় হচ্ছে, তো বুঝতেও শিখছে। তাহলে চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।